আজ আমার বিয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার প্রায় 1 বছর রিলেশন ছিল। আর আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি আদনান সামি রাজ, মা বাবার একমাত্র ছেলে। আর আজ আমারই বিয়ে। আমি কিন্তু এখনো পিছিয়ে আছি, শুধু গল্পে বিয়ে হবে, বাকিটুকু পরে জানতে পারবেন। আমার যার সাথে বিয়ে হবে তার নাম ঈশা। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পর আমার বাবা আমার রুমে আসলো আর বলল, রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই অপেক্ষা করছে তোর জন্য। আব্বু তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেল আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামলাম। তখন আমার আম্মু আমার কাছে এসে বলল, বাহ, আমার ছেলেটাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু এখন আসি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম। আর তখন আমার বন্ধুরা আমাকে নানানভাবে জানতে লাগলো। কিছুক্ষণ পর আমি আমার শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদরেই বরণ করে দিল। আমি ও আমার বন্ধুরা সবাই বসে আছি। তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, রাজ, একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা। জি আব্বু বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার পর মনে হলো কেউ যেন সজোরে আমার বুকে আঘাত করলো। তাও আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছো এগুলো? ঈশা আমার সাথে এমন করতে পারে না। আমার প্রথমে তাই মনে হচ্ছিল, তারপর এটা দেখার পর আমাদেরকে একটা চিঠি এগিয়ে দিল। আমি বিশ্বাসই করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রাজ, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি A&R কোম্পানির ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদি যার সাথে পালিয়েছি তার সাথে বিয়ে করব। তাই আমাকে মাফ করে দিও। ইতি ঈশা। আমি সে চিঠিটা পড়ে হাসলাম আর ভাবতে থাকলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই না করতে পারে। ঠিক তখন এশার বাবা এসে আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমরা অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট মেয়ে নিশিকে আপনার ছেলের সাথে বিয়ে দিতেন। আমার ছেলে কি আপনার কাছে খেলনা মনে হয় যে যার তার সাথে ওর বিয়ে দিব? তখন আমি আমার বাবাকে বললাম যে আমি এই বিয়ে করতে রাজি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ব্যবস্থা করতে। এর কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়েছে আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি আমার জীবনটা কেমন করে হঠাৎ করে বদলে গেল। কি হওয়ার ছিল আর কি হলো। না, এরকম করে চলা যাবে না। কিছুক্ষণ পরে দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাজ, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। তাই বলছিলাম তুই এখন ঘরে যা। আব্বু যাবো তো, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নেওয়ার কিছু আছে? যা বলতে চাস বল। আব্বু, আমি সব কিছু দায়িত্ব বুঝে নিতে চাই। তুমি সব কিছুর ব্যবস্থা করো, আমি 2 দিন পরে সব কিছু শুরু করব। ও, এই কথা? তুই কিছু চিন্তা করিস না, আমি সবকিছু ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তারপর আমি আমার রুমের দিকে এগোতে থাকি আর রুমে দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি ঢুকবো কি ঢুকবো না। তারপর কিছু না ভেবেই ঢুকে পড়ি। আর ঢোকা মাত্রই আমার শালিকা, মানে আমার নতুন বউ, আমায় সালাম করে। তখন আমি তাকে বলি, দেখো নিশি, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। তাই আমি চাই আগে আমরা একে অপরকে ভালোভাবে জানবো, তারপরে নতুন জীবন শুরু করব। উত্তরে নিশি শুধু মাথা নড়ালো। তাই বেশি কিছু না বলে নিশিকে বিছানায় আর আমি সোফায় শুয়ে পড়ি আর হারিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালে একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙে। তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে। আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখই সরাতে পারছি না, কারণ নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজে তুলে নিশি অসাধারণ লাগছে। তখন আবার নিশির কথায় বাস্তবে ফিরি। তাই আমি নিশিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছি, আপনাকে আর আমাকে, তাই। ও, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। আর যখন বের হই তখন নিশিকে দেখি তো ক্রাশ খেয়ে ফেলে একরকম। কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল শাড়ি পরে আছে, তার সাথে হালকা সাজ। এমনিতেই আমার নীল কালার অনেক প্রিয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নিশি ভালোভাবে শাড়ি পরতে পারেনি।
কোনো রকমে শুধু একটু পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি জোরে হেসে দিলাম। আর তখন নিশি আমার কাছে এসে বলল, এ কি, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি আমি পাগল? নয়তো কি, পাগল না হলে কেউ এমন করে হাসে? তোমার শাড়ি পরা দেখলে যে কেউই পাগল হয়ে যাবে। দেখুন, একদম হাসবেন না, আমি শাড়ি পরতে পারি না, তাই বলে এভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে তুমি আমার কাছে এসো, তোমায় ভালো করে শাড়িটা পরিয়ে দিই। আপনি শাড়ি পরাতে পারেন? পারি। দাঁড়াও, তোমাকে পরিয়ে দিই। তারপর আমি নিশিকে শাড়ি পরিয়ে দিই। আর নিশি আমাদেরকে অপলকভাবে তাকিয়ে আছে। শাড়ি পরানো শেষে আমি নিশির দিকে তাকিয়ে ওর প্রেমে পড়ে যাই, কারণ শাড়িতে নিশিকে অপরূপ সুন্দর লাগলো। আর নিশি দেখতে ঈশার থেকেও অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে আছি, এমন সময় নিশি আমাকে বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয়ই আপুকে পরানোর জন্য শিখেছেন। নিশি এটা বলেই নিশি নিজের জিহ্বায় কামড় দেয়, কারণ সে ভুল কথা বলে ফেলেছে। আর ঈশার কথা শুনে আমার মনটা আবারও খারাপ হয়েছে। তাই আমি নিশিকে বলি, চলো এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি আর নিশি নিচে যাই। তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমিও একটা নীল শেরওয়ানি পরেছি। তারপর আমি আর নিশি খাওয়ার টেবিলে পাশাপাশি বসি। আর খাওয়ার এক পর্যায়ে আমি আব্বুকে বলি, আব্বু, আমি ইয়ামিনের সাথে সব কথা বলে নিয়েছি। আর কাল সকালে আমি আর নিশি কয়েকদিনের জন্য ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি, কালকে সকালে তোমাদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সব কিছু অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গেছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আরও কিছু কথা বলে আমি নিশি রুমে আসলাম। তখন নিশি আমায় জিজ্ঞাসা করলো যে আমরা কেন ঢাকায় যাব। হ্যাঁ, আমি তাকে বললাম যে এটা আমার তরফ থেকে নিশির জন্য সারপ্রাইজ। আমি নিশিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলি। নিশি আমার কথা মতো নিজের ব্যাগটা গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশা আর মেহেদিও বিয়ে করেছে, আর তারা দুজনেই অনেক খুশি। আর তখন মেহেদির ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? আপনাদের নতুন সিইও। ও স্যার, আপনি কিছু দরকার আছে নাকি? আমি আর আমার ওয়াইফ কালকে ঢাকা আসছি, আপনি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে রাখুন। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দেবো, এখন রাখি। কে ফোন করেছিল? আমাদের নিউসিও ফোন করেছিল আর বলল যে কাল তিনি ও তার ওয়াইফ আসবে ঢাকায়, তাই এখানে একটা গ্র্যান্ড পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হবে, আর সেখানে আমাকে আর আমার বউকে নিয়ে উপস্থিত থাকতে হবে। ও, চল এখন ঘুমোতে চাই, কাল আবার অনেক কাজ আছে। তারপরের দিন মেহেদি আর ঈশা পার্টিতে যায়। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পরে হেলিকপ্টার করে মেহেদির নিউ বস আসে। আর অফিসের সব স্টাফ তাকে স্বাগতম জানানোর জন্য যায়। আর যখনই নতুন বস ও তার ওয়াইফ হেলিকপ্টার থেকে নিচে নামে, তখন ঈশা প্রচণ্ড রকমের একটা শক খায়, কারণ মেহেদির কোম্পানির নতুন বস অন্য কেউ না, তার প্রাক্তন প্রেমিক রাজ। এই কোম্পানির বস, আর তার ওয়াইফ হলো ঈশার আপন বোন নিশি। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ তৃষাকে বলেছিল যে সে একজন সাধারণ ঘরের ছেলে, কিন্তু সে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে? তারপর আমি আর নিশি হেলিকপ্টার থেকে নেমে আসি, আর দেখি যে ঈশা আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি এখানে কেমন করে আসলাম, আর মালিকই বা কেমন করে হলাম। কারণ আমি ঈশাকে বলেছিলাম যে আমি একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী মাত্র। হেলিকপ্টার থেকে নামার পরে সবাই আমাকে আর নিশিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঈশা আর ওর হাজব্যান্ড মেহেদি আমাদের কাছে আসে আর আমাদের স্বাগতম জানাই। তখন ঈশা আমাদের বলে, রাজ, তুমি এখানে কি করে? আর তুমি এএনআর কোম্পানির সিও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছে নাকি? এখানে তো অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি আপনাকে একবার বলেছিলাম বিয়ের পরে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছিলাম, তখন মেহেদি আসে আমাকে বলল, স্যার, এই হলো ঈশা, আমার ওয়াইফ। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। নাইস টু মিট ইউ মিস ঈশা। থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? জি স্যার, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নেবেন নাকি? আমি আর নিশি আগে একটু রেস্ট নেব, তারপরে পার্টিতে জয়েন করব। আর আপনাকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন নিশি, আমার ওয়াইফ। আমি নিশিকে দেখিয়ে কথাটা বললাম। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। তখন আমি ঈশার দিকে লক্ষ্য করে দেখি সে আমার আর নিশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাই আমি মনে মনে বলি, এখনো তো কিছুই দেখোনি, দেখতে থাকো।
আরও কি কি হয়। তখন মেহেদি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে। এই বলে মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। তখন নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে আমাকে কি প্লিজ বলবেন? মানে কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি? কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আরে তুমি বুঝিয়ে না বললে কেমন করে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমিই না, আমার পুরো পরিবার জানতো যে আপনি একটা কোম্পানিতে মাত্র কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কি করে হলেন? হুট করে তো আমি এই কোম্পানির সিইও হইনি। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝেছেন? আর সেই হিসেবে আমি কোম্পানির সিইও। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করেছি সেটা না হয় তোমাকে পরেই বলবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয়টা গোপন করলেন সেটা আগে বলুন। বললাম তো আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি কান্দা বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে বললাম। কেন জানি নিশির কান্নাটা আমার সহ্য হলো না। তারপর নিশিও আমায় জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। এইভাবে কিছুক্ষণ নিশি কান্না করলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমায় জড়িয়ে ধরে আছে, তখন হঠাৎই আমায় ছেড়ে দিয়ে বললো, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে নিশি বাইর হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশিকে দেখে টাসকি খায়, কারণ নিশিকে নীল শাড়িতে একদম পরীর মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউই নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞাসা করে, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানা কাটা পড়ি, আমি নিজে অজান্তেই বলে ফেলি। আর আমার কথায় নিশি বেশ লজ্জা পাই, যা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদমই লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবারও রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিক তার ঠোঁটে দিতেই যাবে, তখন আমি তাকে আটকিয়ে বলি যে, তোমাকে এমনিই অনেক ভালো লাগছে, এইসব লিপস্টিক আর কোনোদিন দিবা না, ওকে? নিশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখে ওর প্রায় প্রেমেই পড়ে যায়, কারণ নিশিকে হালকা সাজে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও, আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কি করে? তোমার গলায় কাজল দেওয়া হয়নি। তোমাকে কেউ যদি এইভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো, তাই না? কিছু বলছে না, কারণ সে অনেক লজ্জা পেয়েছে। তারপর আমি নিজের হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দিই। আর আমার ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গিয়েছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করে। এতে করে নিশি আমাদের কিছুটা দূরে চলে যায়। আর আমাদের দুজনেরই ঘোরটা কেটে যায়। তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে। আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বেড়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি এতটুকু সাধারণ বুদ্ধিটুকুও নেই যে একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়া প্রবেশ করছেন? আসলে আমি তো জানতাম না ভিতরে কি হচ্ছিল, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি তাই। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই এম ম্যারিড, সো নেক্সট টাইম নক করে রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাইছি। আমি কিছু বলতে যাব তখনই নিশি এসে বলে, আপু, তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস? জানি। তাহলে কোন মুখে তুই মাফ চাচ্ছিস সেটা আমাকে বল। নিশি বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো অন্যায় করেন নাই মিস ঈশা, অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম। এটা চেয়ে বড় অন্যায় আর কি বা হতে পারে সেটা বলুন তো। আমি আরও কিছু বলতে যাব তার আগে আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে নিশিকে বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে।
আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজব্যান্ড। তারপর আমি ঈশাকে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে, আর আমি তো নিশিকে দেখে রীতিমতো টাসকি খেয়ে যাই, কারণ নেভি ব্লু শাড়িতে নিশি অসাধারণ লাগছে, তার সাথে হালকা মেকআপও করেছে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার রাজ, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? যাবো। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়ে যায়, যেমন মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? তারপর আমি আর নিশি দুজনেই একসাথে নিচে যাই, আর সেখানে থাকা সবাই আমাদেরকে স্বাগতম জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই, আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এগুলো ঈশা পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সব কিছু হারিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি, আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আপুর পরিচয় হলো কিভাবে, এটি জানতে চাইছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শোনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমি তখন সবে মাত্র পড়ালেখা শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমিও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশেরই ভিতরে। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করেই যাচ্ছিলাম। কিন্তু বাসে উঠে বাঁধে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ড এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল অন্য এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে সিটে বসে থাকি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাসকি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। মেয়েটির পরনে ছিল একটা নেভি ব্লু লং 3 পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারি, আর সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপসরি। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এইভাবে তাকানো দেখে মেয়েটি বলে উঠল, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমাকে বসার জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জা বোধ করি, আর তাই কিছু না বলে ওনার বসার জায়গাটা দিয়ে দিই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা। আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বা চেহারা সাথে তো নামেরও মিল আছে। সিলেট যাচ্ছেন নিশ্চয়ই। আপনি কেমন করে জানলেন? শালার এমন আবল তো জীবনও দেখি নাই। সিলেটের বাসে করে মানুষ অন্য কোথাও কি যাইতে পারে বলেন তো? এইটা আপনি বুঝবেন না মিস্টার। রাখ তোর বুঝাবুঝি। ও ও আচ্ছা আচ্ছা। এখন আমি তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি? সে উত্তরে বলল, একা কেন যাব, আমার সাথে তো আপনি আছেন, তাই না? আপনি যদি যান তাহলে সত্যি যেতে পারি। কি বললেন? না না, কই না তো। ও, আমি মনে করেছিলাম হয়তো কিছু বলবেন। না, আমি তো কিছুই বলিনি। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডের সাথে যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম, না থাক, আসল পরিচয়টা দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি হলাম একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। আমি মিথ্যা পরিচয় দিলাম। ও, তারপর ঈশার সাথে আরো অনেক কথা হলো। তখন জানতে পারলাম যে অনার্স 2য় বর্ষের ছাত্রী। এইভাবেই আমাদের পরিচয়টা হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি, আর ঈশা সেটা অ্যাকসেপ্ট করে। কিন্তু রিলেশনে থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব এটা ভাবতেই পারিনি। কথাগুলো বলে নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, সেটা বুঝতেই পারিনি। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি, তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো এটা? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, আর এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিভাতে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না?
কথা দিলাম। নিশি আমাকে এইভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারিনি। কেন যেন নিশির এইভাবে জড়িয়ে ধরা আমার অনেকটাই ভালো লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলা মাত্রই নিশি আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের ওপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে বললাম। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটে ছোঁয়া পাওয়া মাত্রই নিশি কেঁপে উঠলো। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতেও অনেক ধকল গেছে। আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। হুম। তারপর নিশি ফ্রেশ হয়ে আসে, আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়দিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালবেলা নিশির আগেই ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতেই যাব তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে, আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদেরই ঘুমন্ত চেহারা একই রকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের ওপরে কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমে সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের সাথে গুঁজে দিই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের ওপরে। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি, আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়, আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশি কিছুটা লজ্জা পেয়ে বুকের মাঝে মুখটা লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, এই কি হলো তোমার, আর এমন কেন করছো? আমার মনে হয় লজ্জা করে না। বাবা, এখন এত লজ্জা? তাহলে রাতে যা হবে তখন কি করবে? যা, ফাজিল কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। নিশি জানো তো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। যা। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, পাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাইরে হলো, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পিছন থেকে জড়িয়ে ধরি, আর নিশি চুলের মধ্যে নাকটা ডুবিয়ে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। নিশি ডাকে আমার ঘোর ভাঙলো। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিস যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমেষেই গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাক, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট। বলেই আমাকে কিস করে এক দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম, পাগলি একটা। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরো বেশি সুন্দরী লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলল, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজব্যান্ড। কিছুক্ষণ পরে ঈশাও তার হাজব্যান্ড আসে, আর আমাকে বলে, স্যার, আপনি যা যা বলেছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মেহেদি সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই তো। তখন আমি নিশিকে ডাকি আর জিজ্ঞাসা করি, এইটা কেমন হয়েছে? আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এবার পড়ুন দেখি। এটা আমার জন্য। এবার পড়ুন তো। না, আপনি আমাকে পরিয়ে দিন। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সেটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাচ্ছে। তারপর আমি আর নিশি ঘুরতে বের হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। তাকে অনেক বোঝানোর পরেও কোনো লাভ হলো না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢোকে। কিছুক্ষণ পরে নিশি বের হয়। তখন আমি নিশির কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে তো?
নিশি উত্তরে শুধু মাথা নড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সাই পেয়ে ওকে কোলে তুলে নিই আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশি নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজনে হারিয়ে যাই ভালোবাসার অতলে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্রই গোসল করে এসেছে আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশির এক টানে আমার বুকের ওপরে নিয়ে আসি। তখন নিশি বলে, সারা রাত দুষ্টুমি করে হয়নি না? এখন আবার শুরু করেছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যান। ওকে বাবা, আমি যাচ্ছি, তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাবো। তারপর নিশি আমাকে একটা কিস দেয় আর আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পর আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি আর সেখান থেকেই অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসায় আমাদের দিন খুব ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু এলোমেলো হয়ে যায়, যা আমাকে আর নিশিকে দেখতে দেখতে আমার আর নিশির বিয়ে 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটু সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন, তারপর বলবো। ওকে, এবার আমার কাছে আসো তো, তোমায় একটু আদর করে নিই। সব সময় দুষ্টুমি, তাই না? না গো বউ, তুমি জানো না, তোমায় আদর না করে গেলে আমার দিনটা ভালো যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে এসো। তারপর নিশি আমার কাছে আসলো আর আমি নিশি ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, আমি এখন আসি। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগ্যের আদরটা নিলেন আর আমার পাওনাটা না দিয়ে চলে যাচ্ছেন। ও আসলে কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে গেছি। আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু মহারানী আসবেন না। নিশি বাবু, আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করেছে, তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই? দেখি এবার নিশি কেমন রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসা পরশ এঁকে দিই আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি শোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থেকো, আমি এখন অফিসে যাবো যে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যাও তা আজ্ঞা মহারানী। যাও বৎস। বলেই হাসতে শুরু করলো। উফ, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। বাই। তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসে মন বসছে না, তাই নিশিকে ফোন দিলাম। অপরদিকে নিশি ভাবছে, আর যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে, তখন কতই না খুশি হবে। আমার যে আর অপেক্ষা সহ্যই হচ্ছে না, মন চাইছে ওকে এক্ষুনি বলে আসি। নিশি এগুলো ভাবছিল, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে আমি ফোন দিয়েছি, তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু কি করবো বলো তো? কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন, তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি আর দেখতে দেখতে বিকেল হয়ে যায়, তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হইনি। আর তখন অফিসের পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায় আর এই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবি ছিল আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পরে আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশিও আমাকে ধোকা দিল। আমি আর কিচ্ছু ভাবতে পারছিলাম না। তখনই নিশির ফোন আসে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করি আর তখনই নিশি বলতে শুরু করলো, আপনি কখন বাসা আসবেন? আজকে আপনি তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট কেন করছেন? কেন জানি নিশির সব কথা আমার অসহ্য লাগছে। এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে লেট হবে।
কিন্তু আপনি তো আমায় প্রমিস করেছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আহ, তুমি এত বেশি কথা বলছো কেন? বললাম না আমি একটু ব্যস্ত আছি, তারপরেও একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর অনেক জোরেই বললাম কথাটা। এতে নিশি অনেকটাই ভয় পেয়ে গেল। অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরো কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দিই। ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি। আর তখনই আমার চোখ যায় ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নাম্বার লেখা ছিল। তাই আমি ওই নম্বরে ফোন দিই, আর ফোনটা রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরে বলতে শুরু করলো, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি, আর আমাকে কেমন করে চিনলেন? আমি কে সেটা না হয় দেখা করে আপনাকে বলবো। আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার রাজ, তাই তো বলছিলাম, যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি আসলে কি করবো সেটাই বুঝতে পারছি না। আমাকে তো জানতেই হবে এই ছবির লোকটাকে, আর নিশির সাথে বা তার কি সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। আমি দেরি না করে বেরিয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানো মাত্রই আমি লোকটিকে ফোন দিই, কিন্তু লোকটি ফোন ধরছেই না। আমি বেশ কয়েকবার ফোন দিই, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়। আমি প্রায় ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছিলাম। তখন কেউ একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পিছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এইটাই সেই লোক। তবুও আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলি, আমাকে এখানে ডাকার কারণটা কি, আর আপনিই বা কে? আমি সাজিদ রহমান। আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্য আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। একসময় আমি একাই থেমে যাই, আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি, এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ ছবিতে নিশি আর সাজিদকেই দেখা যাচ্ছে। তার কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে কেন আমাকে বিয়ে করলো? কিভাবে হয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন রাজ। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল বাড়ি, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর এখন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমার সাথে। না, আর কিচ্ছু ভাবতে পারছি না। তাই আমি হোটেল থেকে বের হয়ে আসি, আর আমার উকিলকে দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে পারি, তাও মাত্র 1 ঘন্টার মধ্যে। উকিলের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তাই আমি বাসায় কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজাটা খুলে ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তখন আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, ও অভিনয় খুব ভালোই করতে জান দেখছি। আমি হাততালি দিয়ে বললাম কথাটা। আমার এইরকম আচমকা কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামলে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, হ্যাঁ? নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। Enough is enough, Nishi, and don't touch me. প্লিজ রাজ, টেল মি হোয়াটস হ্যাপেন্ড উইথ ইউ। প্লিজ টেল মি, প্লিজ। আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি অভিনয় করছো, আর এইগুলো হলো তার প্রমাণ। আমি ছবিগুলো ওর দিকে ছুড়ে দিলাম। নিশি ছবিগুলো দেখে আরো কান্না করা শুরু করে দিল, আর আমাকে এসে জড়িয়ে ধরলো। কিন্তু আমি এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোরে একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছবি না,
তাও কেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করছিস, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকেও মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপারের সম্পত্তি পেপারস এগিয়ে দিই। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। এই নিন, ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তো এগুলো আপনার কাছে রাখুন। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছে হচ্ছিল ওকে আটকাবার, কিন্তু সেই অধিকারটা আর আমার নেই। এখন নিশিকে ছাড়াই আমাকে থাকতে হবে। এক বছর পর নিশি আমায় ছেড়ে গেছে। প্রায় 1 বছর হলো। এই 1 বছর এমন কোনো রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখে জল ফেলিনি। কিন্তু এই 1 বছর আমি নিশির কোনো খোঁজ করিনি, হয়তো রাগের বশে। এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথাও বলিনি। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালেও অফিস যাচ্ছিলাম। তখন আম্মু এসে আমায় বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এইভাবে কষ্ট দিবি বল? যার জন্য তো কষ্ট পাচ্ছিস সে কি 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আম্মু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা তো বলো। বলছিলাম কি, তুই এবার একটা বিয়ে করে নে, আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল? আমি তোমার আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। তোকে আমার দিব্যি, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হোক, কিন্তু আমাকে এইসবের মধ্যে টানবে না, আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম, কারণ এই 1 বছরে আম্মু অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন পিএ নেওয়া হবে, আর তাই আমি অফিসে চলে আসি। গুড মর্নিং। তারপর আমি আমার কেবিনে চলে যাই আর ম্যানেজারকে ডাকি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনার পিএর জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছিল, যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই দিন, আমি দেখছি। আমি ফাইলগুলো চেক করছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন, আর তার আগে কন্ট্রাক্ট পেপারটা সাইন করিয়ে দেবেন। শিওর ইউ ক্যান। সেদিনকার মতো অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসলাম, আর আসা মাত্রই আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরে করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, বোঝার চেষ্টা করো একটু। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তবুও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয়ে ভেঙে যায়। কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি আমার নিউ পিএ এখনো অফিসে আসেনি, তাই ম্যানেজারকে বলে আসলাম সে আসলেই আমার সাথে হ্যাঁ করতে বলতেন। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনে দরজাটা নক করলো, তাই আমি পিছনে ফিরে বসলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গেছিলাম, তাই আসতে লেট হলো। কিন্তু স্যার, আর কোনো দিন লেট হবে না। তাই বুঝি? এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠল। মনে হয় সে আমাকে এখানে আশা করেনি। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি, মিস নিশি? আপনাদের তো বলাই হয়নি আমার পিএ হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ এই অফিসের ওনার আমি। হয়তো বা হতে পারে, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মি মিস নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল ইউ আর টেলকিং?
আমি ঠিক কথাই বলছি। আর এটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না, আর যদিও ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নেব। ওকে স্যার। তারপর নিশি কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়ে নিলাম না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন। ভালো তো ছিলাম এই 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্রই নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম। এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার একটু কথা বলেছিল। বলুন। আসলে স্যার আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দেবেন প্লিজ। কেন, ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার, নিশি কিছু লোকাতে চাইছিল, আমার কারণে সে বলে উঠল, স্যার বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস, আপনি চাইলেই সব করতে পারেন। নিশির মুখে বাচ্চার কথাটা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, ওকে আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। তারপরও নিশি চলে গেল, আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম যে নিশি একসময় আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন একা কষ্ট পাবো? নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে কেন আমি পারবো না? এসব ছাইপাশ ভাবতে ভাবতেই বিকেল হয়ে যায়। তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি আর সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলে, কে রে বাবা, আজ তো তাড়াতাড়ি বাসায় আসলি যে, শরীর ঠিক আছে তো? বেশ বিচলিত হয়ে যায়, কারণ নিশি যাওয়ার পর থেকেই আমি অনেক রাত করে বাসায় ফিরি। আম্মু, আমার কিছুই হয়নি, অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু কথা বলার আছে। বলবি তো, আগে ফ্রেশ হয়ে আয় তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মুকে বলি, আম্মু তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আজ কেন জানি কষ্টটা একটু বেশিই হচ্ছে। হয়তো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে, কিন্তু এখন আর কিছুই করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম। এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতে তাহলে। দেখো আম্মু, আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করেছি, তাই আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তোর বেশি সময় নেই। তোমরা যা বুঝো তাই করো। আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মাত্রই সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাতে থাকে। মনে হয় আম্মুই বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাই আমি আর কিছু না ভেবেই নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাচ্ছে আমার বিয়ের উপলক্ষে। এমন সময় নিশি অফিসে আসে আর আমার স্টাফ নিশিকে মিষ্টি খাইয়ে দেয়। তাই নিশি বলে, আরে আগে বলবে তো এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে, তাই আর বিয়েটা সামনের সপ্তাহেই হবে। আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যায়। তাই ইচ্ছে করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিল না। তাই সে বলে উঠল, ও এটা অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো নাকি? তোমার চোখে পানি কেন? কই কান্না করবো কেন, আসলে চোখে কি যেন একটা পড়েছে। চোখ মুছতে মুছতে কথাটি বলল নিশি। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আর আমার ছেলে এত শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলে বাবা থেকেও অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা পিক করে। তখন বুয়া বলতে শুরু করে,
ম্যাডাম, মেহমেদ বাবুর জ্বর তো আরো বেড়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেহমুদ রাজ ও নিশির ভালোবাসার অংশ, যা রাজ জানে না। সে মনে করে নিশি অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পর আসতেছি। নিশি তার বউয়ার সাথে কথা বলছিল, এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি বলে, মে আই কাম ইন স্যার? ইয়া কাম ইন। স্যার আমাকে ডেকেছিলেন? তুমি মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছো, তবুও তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটি বলার সময় নিশি গলাটা ধরে আসছিল, আর চোখের কোনো পানি জমতে শুরু করেছিল, যেটা আমার চোখ এড়ায়নি। আমি চাচ্ছি আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি করো, যদি তোমার আপত্তি না থাকে তো। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার বিয়ে, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন। আমাকে যত কষ্ট দিয়েছো তার থেকে বেশি কষ্ট আমি তোমায় দেবো নিশি। হঠাৎ আমার ফোনটি বেজে ওঠে, দেখি আম্মু ফোন করেছে। তারপর আমি ফোনটা রিসিভ করি, আর আম্মুর সাথে কথা বলা শেষ করে নিশিকে বলি, মিস নিশি, আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি। তখন দেখি নিশি পিছনের সিটে গিয়ে বসেছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পিছনে কেন বসেছো? তারপর নিশি সামনের সিটে এসে বসলো, আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করালাম, আর নিশিকে বললাম, চলো ভেতরে চলো। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম, আর পিছনে ফিরে দেখি নিশিও আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আর আমিও নিশিকে দেখিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরি। আর নিশির দিকে তাকিয়ে দেখি ও এক্ষুনি কান্না করে দেবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি, এ হলো মায়া, আমার বাগদত্তা। আর মায়া, এ হলো নিশি, আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেননি। আর মায়ার পরিচয় পাওয়ার পর নিশি এবার নিজের চোখের জলটা আটকে রাখতে পারেনি, যার কারণে ওর চোখ থেকে অবাধ ধারায় জল পড়তে থাকে। আর আপনারা হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো, আর আমি বা ওকে কেমন করে ছিলাম। তাহলে শুনুন, আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ের সাথে দেখা করার জন্য। যদিও আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দিই যে আমি মায়ের সাথে দেখা করতে পারবো না, কিন্তু পরে আমার নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই, আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক এবার। মায়ের পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না। তাই আমি ওকে বলি, নিশি, আর ইউ ওকে? ইয়েস স্যার, আই এম। তাহলে তোমার চোখে জল কেন? কই না তো, আসলে স্যার প্রচুর গরম পড়েছে তো, তাই এমন মনে হচ্ছে। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু তার এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্না জড়িত কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার সাথে কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনলে? যখন আনলেই তাহলে কেন সে অন্য কারোর হয়ে যাচ্ছে? আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবুও কেন হচ্ছে এমনটা? আমার বাচ্চা কি কোনো দিনও তার বাবার পরিচয় আর আদর পাবে না? কিন্তু নিশি কোনোভাবে নিজের কান্নাটা থামাতে পারে না। কিন্তু সে তার বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে, আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হয়, আর আজ তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে, তার সাথে ফুলেও রয়েছে। তার মানে নিশি এতক্ষণ কান্না করছিল। কিন্তু নিশির কান্না করার তো কোনো কারণই এখানে নেই, তবু সে কেন কান্না করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো, আর চেয়ারে বসে পড়লো, আর আমি রেস্টুরেন্টে একজন স্টাফকে দেখে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে নিয়ে খাইয়ে দিচ্ছিলাম, আর এটা দেখে নিশি তার ঠিক থাকতে পারলো না, আর তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল। তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার আমার এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। কথা বলতে ওর কষ্ট হচ্ছিল, যার কথা শুনে বোঝা যাচ্ছিল। তুমি তো কিছুই খেলে না, খাওয়া শেষ করে তারপরে যাও। না স্যার, এখন আর খাইতে মন যাচ্ছে না। ওকে, তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপরে নিশি চলে যায়, আর আমিও মায়া কিছু গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না, তাও আম্মুর কথা ভেবে বলছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়।
আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটু বিশ্বাস করে না, এমনকি তোকেও ভালোবাসে না। তাই তো আজ অন্য একটা মেয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। একসময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়ে। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি, আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যায়। আমি যখনই নিজের গাড়িতে উঠতে যাব তখনই কেউ আমার নাম ধরে ডাক দেয়। পিছনে ফিরে দেখি নিশির বয়ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি, কেমন আছো মিম, আর দেশে ফিরলে কবে? ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই কিন্তু ওর ফোন বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশি হয়তো ভালো জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার স্ত্রী ছিল, কিন্তু এখন আর নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার মতো তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গিয়েছি। কিন্তু কেন? আপনারা দুজন দুজনকে তো ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগের সকল ঘটনা মিমকে বলি, আর ওই ছবিগুলো মিমকে দেখাই। আর মিম এগুলো দেখে আমায় যে কথাগুলো বলে সেগুলো শুনে তো আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম, এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমায় যে কথাগুলি বলল তা হলো, আপনি কি জানেন ছেলেটা? ছেলেটার নাম সাজিদ, এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়, সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম, আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সব সময় একসাথে থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটি ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়। আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্য, তাই আমি নিশিকে আর কিছুই আস্ক করিনি। তারপর কি হলো? ওই ছেলেটির নামই ছিল সাজিদ, কিন্তু নিশির মানা করার পরেও সে নিশির পিছু ছাড়েনি। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশু কিছুই বলতো না। আর একদিন সাজিদ এসে হঠাৎ নিশির হাত চেপে ধরে, এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দিবে না, আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমার যে করার মতো কিছু নেই। আমি যে নিশির সাথে বড় অন্যায় করে ফেলেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল, আর এটা নিয়ে সে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমায় ফোন দিয়েছিল, আর বলেছিল যখন সে আপনাকে কথাটি বলবে তখন আপনার কি রিয়াকশন কেমন হবে। এটা ভেবেই সে অনেক খুশি ছিল, কিন্তু আপনি কি করলেন? মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি তাকে কি না কি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম তো। আর তখনই মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয়নি। তারপর আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছেন? নিশি এখন এই শহরেই থাকে? কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, যাতে আমি আবারও নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি, আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মু আমাকে বলে, বাবা, মেয়েকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আমি কেমন করে এই বিয়ে করবো বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওর আর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমাকে আর নাতিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সবকিছু বুঝিয়ে উপরে চলে আসি। আমি রুমে এসে ভাবতে লাগি কিভাবে কি করব। নিশি কি আমায় ক্ষমা করবে নাকি করবে না? রুমে এসে নানান চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়, বিশেষ করে নিশির কথা। সে কি আমায় ক্ষমা করবে নাকি করবে না? তখন আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা তো আমার জানা দরকার।
তাই আমি আমার ফ্রেন্ডে ফোন দিই আর বলি এক্ষুনি আমার সাথে দেখা করতে, আর আমিও বেরিয়ে পড়ি। কিরে, এত জলদি দেখা করতে বললি, কোনো সমস্যা হয়েছে নাকি? বলছি। তার আগে রবি আর মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে, আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে কি রাজি করাতে পারবি বলে মনে হয় না। হয়তো বা, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবেই হোক তোদের খুঁজে বার করতেই হবে। আর এই নে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের একটা ছবি দিই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলেছিস, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা তোরা এখানে থাক, আমি এক জায়গা থেকে আসছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসার পর আমি ম্যানেজারকে ফোন দিই আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার কোনো দরকারি কাজ আছে নাকি? না, তেমন কিছু দরকারি কাজ না। আমি শুধু নিশির বাসার ঠিকানাটা নেওয়ার জন্যই অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসার কলিং বেলে চাপ দিই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজাটা খুলে দেয় আর আমি নিশিকে দেখেই হেসে ফেলি, কারণ সে সারা গায়ে ময়দা মেখে আছে। তখন নিশি বলে, এই আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এখানেই বা কি করছেন? বারে, নিজের বউয়ের বাসায় আসতে আমার কারো পারমিশন লাগে নাকি? মানে কে আপনার বউ? আর এসব কি বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই আমার বউ, বুঝেছেন? আর দেখি সাইড দেন, আমি ভেতরে ঢুকবো। আইসে, আমি কার বউ? আর 1 বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে। কথা বলার সময় ওর গলাটা ভারী হয়ে আসে। তো কি হয়েছে, আমি আবারও বিয়ে করব? কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যায় আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটাই আমার বাবু হবে। ওকে দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি বলছেন কি আপনি? আমি এর কথার জবাব না দিয়ে বাচ্চার দিকে এগোতে থাকি। আর যখন আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশি আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, একদম আমার বাচ্চার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওকে শুধুই তোমার বাচ্চা? হ্যাঁ, ও শুধুই আমার আর কারোরই না, তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? হাসালেন মিস্টার রাজ। ও শুধু আমার বাবু, আর আমি ওর মা এবং বাবা দুটোই, ঠিক আছে? নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত মানুষের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কে হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো আর নাই বা মানো, আমি ওর বাবা, আর এটাই সত্যি। বাবা? বাবা, তাই না? এই বাবা অর্থটার মানে আপনি জানেন? যে নিজের স্ত্রীকে বিশ্বাস না করে অন্য লোকের কথা শুনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বাহির করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝতে পেরেছেন আপনি? নিশি, আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দেবে? আপনি ওকে একবারও নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা, আমি ওর মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতেও থাকতে পারবো। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আমি আর কোনো দিনই করবো না। এই বলে আমি ওকে নিজের বুকের মাঝে টেনে নিই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকে পরক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, ও বুঝেছি আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চাইছেন, তাই না? নিন নিন, এর আগেও একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজেই আমার সবকিছু বিলিয়ে দিচ্ছি, তবু আপনি আমার সন্তানের মাঝে আসবেন না, দয়া করে প্লিজ। বলে নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা ঝড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই চিনলে আমাকে? ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ প্লিজ একবার আমার ছেলেকে আমাকে কোলে নিতে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপরে বলল, শুধু একবার, তার বেশি না। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম। আর ওকে কোলে নেওয়ার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সুখ আমার কোলের মাঝে আবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়িত্ব হলো না, কারণ নিশি আমার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বলল,
এবার এখান থেকে যান, আর কখনো এখানে আসবেন না, কখনো না। আমি আর কিছুই বললাম না, শুধুই বললাম নিজের ও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম নিশি আমাকে এতটুকুও বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে ছি ছি ছি, না, নিশির সামনে আমার কোনো দিনও যাবো না। নিশিও তো এটাই চায়, তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর ও বলে, কি রে রাজ, কোথায় আছিস তুই? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসে এক্ষুনি আয়, আর সাথে করে একজন উকিলকেও নিয়ে আসিস। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলে তোকে যা বলছি তুই তাই কর। এই বলে আমি ফোনটা কেটে দিই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে। তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলে আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কি বলছিস কি এসব? তোর মাথাটা কি ঠিক আছে? আমি ঠিকই বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে, তাই কোনো প্রবলেম নেই। ওকে, আপনি যখন বলছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেয়, আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দিই যে নিশি এখন থেকে কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি, আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে না, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিটটা কি করবি? আমি এই দেশে আর থাকবো না, তাই লন্ডনে চলে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি না, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেয়, আর আমাকে এয়ারপোর্টে থুতেও যায়, আর বলে, ওইখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করবো। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টেক অফ করে। যেহেতু আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ড রয়েছে। তাই আমি সেখানে পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দিই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়। আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো। এরই মধ্যে শুধু রবির সাথেই কথা হয়েছে। অন্যদিকে প্রায় নিশি 2 দিন হলো অফিসে যায় না, আর সে একদিন বিকেলে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্র জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে দেয়। এইভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলে, এটাই বুঝি আমার পুচকু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, রাজ ভাইয়া আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনকার কথাগুলো খুলে বলে, আর কথাগুলো শুনে নিশিও কান্না শুরু করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিনও এই কথাটাই বলতে এসেছিল? মিম, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলেছি। তারপর নিশি সেদিন ঘটে যাওয়া ওর আর রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পরে মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়েই রাজ ভাইয়ার কাছে মাপ চাইবি। ওকে আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। তারপর নিশিও তার ছেলের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকেই নিশি অনেকটা খুশি, যার মূল কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজে। নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজেই দেখে লজ্জা পায়, কারণ আজ প্রায় 1 বছর পরও এইরকমভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখার পরে নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়ে যায়, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এইসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে থাকলো।
নিশি অফিসে এসছে প্রায় ঘন্টা খানেক হলো, কিন্তু এখনও রাজ আসেনি। তাই এবার নিশির বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলে, আচ্ছা, এখনো রাজ অফিসে আসেনি কেন? রাজ স্যার গত 3 দিন ধরে অফিসে আসছেন না ম্যাম। মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আবার কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিস আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়েছেন। মানে লিখে দিয়ে গেছেন? কোথায় গেছেন উনি? সেটা তো আমি জানি না, আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিকই বলছি। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়ে আর ভাবতে লাগে, তাহলে কে আবার রাজকে হারিয়ে ফেলল? না, এ হতে পারে না। আমি রাজকে কিছুতেই হারাতে দিব না, কিছুতেই না। তারপর নিশি অফিস থেকে বের হয়ে যায় আর ওর বাসায় চলে যায়। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসে। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজের একটা ছেলে আছে, তাই তিনি নিশিকে দেখা মাত্রই কাছে টেনে নেয় আর বলে, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটাই কি আমার দাদু ভাই? মাম্মু। তারপর সবাই মেহমান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কোথায় গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নিব। মানে রাজ তোর সাথে আসে নাই? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দিইনি। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায়নি। তাই আমি মনে করলাম যে এখন বাসায় আছে ও। এখন রাজের আম্মু কান্না করছে। তারা সবাই ভাবছে রাজ কোথায় গেল। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসায় উঠেছে, আর আজ তার অফিসের প্রথম দিন। তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে আসে। তারপর রাজ আর ইব্রাহিম, মানে রাজের বন্ধু, অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক না হয়ে পারল না। রাজের অফিসের বস হলো নীলা। সে রাজকে দেখা মাত্রই রাজকে জড়িয়ে ধরে আর বলে, রাজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মানে তুমি কি বললে? বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালো আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো, তেমন কিছুই না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে। এখন একটা মিটিং আছে, তাই যেতে হবে। বাই। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে, আর আমি বা নীলাকে কেমন করেছি, তাই তো? তাহলে শুনুন। নীলা, আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম। কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দিই। কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে। তাই আমি তাকে বলে, নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেই দিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করেনি। এরই মধ্যে আমার পড়ালেখা শেষ হয়ে যায়। তারপর আমি দেশে ফিরে আসি, আর বাকিটুকু তো আপনারা জানেনই। নীলা যাওয়ার পর আমি ইব্রাহিমকে বলি, কি রে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কিভাবে হলো? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে? তাহলে আসতি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছিস। এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম। বিকেলের আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তাই আমি একটু অফিসে 4-5টা ভালো করে ঘুরে দেখছিলাম। তখন পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পিছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে রয়েছে। কিছু না, শুধু চারপাশে প্রকৃতি দেখছিলাম। তা কি করে হয় বলো? বলেই এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলাই আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পর আমি সোজা ওয়াশরুমে চলে যাই, আর কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়,
আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি আর দেরি না করেই ফোনটা দিই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেমন আছিস ভাই? এই তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। আমার বাড়ির সবাই কেমন আছে রে? কেউ ভালো নেই। তুই যাওয়ার পরে সবাই যেন কেমন হয়ে গেছে, আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো রবি নিশির ব্যাপারে কিছু বলতেই যাবে তার আগে আমি বলি, ভাবতে নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও ভালো রাখিস। এই কথাগুলো বলে আমি ফোনটা কেটে দিই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই। আর অফিসে পৌঁছে নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাবো, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। আমিও আর বেশি না ভেবে কাজে মনোযোগ দিলাম। আর কাজ করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে জানতেই পারিনি। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো তোমার হলো? আর একটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো। আমি এই কাজটা অন্য কাউকে দিচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যেই চলে যায় আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে আর গাড়িটা ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই। আর নীলা বলে, রাজ চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপরে আমি নীলার পিছু পিছু ভেতরে যাই। আর ভেতরে গিয়ে তো আমি অবাক হয়ে যাই, কারণ ভিতরে নীলার বাবা মা বসিয়েছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। তারপর আরো অনেক কথা বললাম আর খাওয়া দাওয়া ওখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় থুয়ে দিতে আসে, তাই আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবেই 5টা বছর পার হয়ে যায়। আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসায় এতটুকুও কমেনি, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজ অফিসে গেলাম। আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব। সেখানে একটা মিটিং আছে, আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও। আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমি ওকে মানও করতে পারলাম না। হয়তো অনেকদিন পরে দেশে ফিরবো, তো সেজন্য সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম। আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আর সেখানে যাওয়ার পরে আমি অনেক বেশি অবাক হয়ে যাই, কারণ এটা আর অন্য কারণ না, আমার বাবার কোম্পানি, যার সাথে আমাদের মিটিংটা হবে। আমি কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করবো না, কিন্তু পরক্ষণে কি যেন মনে হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসে রয়েছে আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম তখন বাবা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটু মনে পড়ে না? বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারক ছিলাম। এখন আমার সাথে তুই বাসায় যাবি। তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। আব্বু, আমি যাবো তো, তার আগে মিটিংটা শেষ করে নি। সত্যি বলছিস তো? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনি নীলাও অবাক হয়ে গিয়েছে, কারণ সেও আমার বাবাকে চেনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? জি। তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ করছো কেন? এর একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক, তারপর না হয় বলি। ওকে ঠিক আছে। নীলার অবাক হওয়াই স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলিনি। যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বের হলাম। আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার উপরে। বয়স আর কত হবে, ওই 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কত দিনের চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে বাবা বলে আমায় জড়িয়ে ধরে। কে তোমার পাপা?
তুমি তো আমার পাপা, আমার মামানি বলেছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামানি প্রতিদিন কান্না করে। কে তোমার মামুনি বাবা? তখন ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা অন্য কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশির সন্তান। তার জন্যই কি ওর জন্য এতটা টান অনুভব হচ্ছিল? তখনই নিশি আমাদের সামনে চলে আসে, আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আমায় জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথা থেকে যেন চলে আসে, আর নিশিকে আমার বুকে দেখেও নিশিকে তুলে ওর গালে দুটো চড় বসিয়ে দেয়, আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়িয়ে ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়িয়ে ধরেছ সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমি ক্ষমা করে দিন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের হাতে ধাক্কা খেয়েছে, আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর বাইরে এসে দেখি নিশির মাথা থেকে প্রচুর ব্লিডিং। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলছি। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নিই, আর হসপিটালের দিকে দৌড়তে শুরু করলাম। আর তখন কি যেন একটা কার নিয়ে এসে বললো উঠতে, তাই আমি দেরি না করে কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই, আর ডক্টররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে চাই, আর গিয়ে দেখি সেটা অন্য কেউ না, আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্রই আমি কান্নায় ভেঙে পড়ি, আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে। আজ আমার জন্য নিশির এই অবস্থা, কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয়, আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর ও আমাকে দেখে বলে, তোমার মাম্মামের কিচ্ছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বের হয়, আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগী যে অবস্থায় এখানে আনা হয়েছিল আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর আশিস রহমতে উনি এখন সুস্থ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব, আবার নিজেকে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে একবার দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সাথে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি। তখনই কেউ পিছন থেকে আমার নাম ধরে ডাক দেয়, তাই আমি পিছন তাকাই কে ডাকছে সেটা দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়িয়ে আছে, আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না করা শুরু করে দিল, আর বলতে লাগলো, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময়ই পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো, আমি এসে গেছি তো, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স ফিরেছে, তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলোর উত্তরে শুধু হ্যাঁ অথবা না দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে। তাই আমি সবাইকে বলি, আমি আর নিশি একা কথা বলতে চাই, তাই প্লিজ সবাই যদি একটু বাইরে যেত। তারপর সবাই বাইরে চলে যায়, আর আমি নিশির পাশে গিয়ে বসি, আর ওর হাত আমরা হাতের মুঠোর মধ্যে নিই, আর বলি, নিশি আই এম সরি। কথা বলবেন আমার সাথে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখনই উঠতে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আরে পাগলি, কান্না কেন করছো? আপনি খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। বুঝলাম মনের ভিতরেই অনেক অভিমান জমা হয়ে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দেব না। এভাবে বললে তো আমি বিলিভ করবো না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো? আর ছেড়ে যাবেন না তো? কখনো না। পাগলিটা আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো, আর নিশি নীলাকে দেখা মাত্রই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর মতে ও যদি আমায় ছেড়ে দেয় তো হারিয়েই যাব। ভয় পেও না নিশি,
আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে তুমি রাজের কে হও, তাই এই কথাগুলো বলেছিলাম। ইটস ওকে। থ্যাংক ইউ নিশি, অ্যান্ড গুড বাই। বলেই নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখন অনেকটাই উইক। তারপর নিশি আমার হাতটা ধরেই বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয়, আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টুমি করতে করতে। একদিন রাতে আমি নিশির ছাদে বসেছিলাম, তখন নিশির কি যেন মনে হলো, আর সে আমার কোলের উপরে উঠে এসে বসলো আর আমার গালটাকে জড়িয়ে ধরে বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দেবেন? দেবো তো। আমি ওর ঘাড়ে আমার নাকটা ডুবিয়ে গন্ধ নিচ্ছি আর কথাগুলো বলছিলাম, কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে 2 হাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয় আর পাগলের মতো চুষতে থাকে। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নিই আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনি আর ওর ঠোঁট ধরেও চুষতে থাকি। এইভাবেই প্রায় 10 মিনিট ছিল। তারপর আমি নিশিকে পাশে বলে করে তুলে নিয়ে রুমের মধ্যে আসি আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দিই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিই, নিজের শার্টের বোতামগুলো খুলি আর শার্টটা ছুঁড়ে মারি দূরে। তারপর নিশির ওপরে উঠে সারা শরীরে কিস করি, সেটা হালকা কামড় দিই, ফলে নিশি হালকা চিৎকার করছিল। তারপরে আমি আর নিশি আস্তে আস্তে নিজেদের মধ্যে মিশিয়ে যাই। তারপর আর কিছু বলবো না, সবাই নিজে থেকেই বুঝে নেন।